আমার পলু যদি কিছু করেও থাকে, এখন আমি বুঝতে পারছি সে ওর বুদ্ধিতে করেছে। আর আপনার ছেলে তো কচি খোকা না? কচি কি না জানি নে, এই কথা আমি মানি। সে আমার স্বভাব পেয়েছে। ওই যে বললুম না তখন, যে যা বলে ভাবি তাই বুঝি সত্যি, তাই বিশ্বাস করে ফেলি। বুঝতেও তো পারি না যে কত লোক মিথ্যে কথা বলে। বুঝেছি, আমি এখন সব বুঝেছি। আমার পলুটার সত্যি বোধহয় তো দোষ ছিল না রে। এই মেয়েটা বলে 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 তার মাথাটি খেয়েছে, তাকে দিয়ে খারাপ খারাপ কাজ করিয়েছে। নইলে সে যত খারাপ ছেলেই হোক, বললুম নে, সে তো আমার বৌমাকে কিছুদিন মারতে যেতে পারে না। বুঝলি পরাগ, ও বুঝিয়েছিল তো পলুকে যে তুই আর বৌমা তোরা খারাপ, তোরা এ বাড়ি নিয়ে নিতে চাস। দেখলি তো, এখন তো প্রমাণ হয়ে গেল যে সবার আগে এই বাড়ি দখল করতে চায় ও। আমি না ভাবতেও অবাক হয়ে যাই, যেটা জেল খাটা আসামি, সে কি করে পুলিশের কাছে গিয়ে পুলিশকে বুঝিয়ে তাকে নিয়ে ব্যাংকে গিয়ে আমাদের এই বাড়ি বন্ধক দেওয়া আটকে দেয়। এই মেয়ে, এই কদিন পারবে আটকে দিতে? পারবে না, কোথাও তুমি আমাকে আটকে রাখতে পারবে না। তুমি দেখো না, আমি একজন মহিলা, আমি নিজে হাতে এই বাড়ি বানিয়েছি। আমি জনে জনে গিয়ে দরবার করবো, এই পুলিশের বিরুদ্ধে আমি অভিযোগ করব। তোমার কথায় না, আমার নিজের বাড়ি, নিজের ঘর, আমার প্রয়োজনে, আমার বিপদে আপদে আমি তো বিক্রি করতে পারবো না, বন্ধক দিতে পারবো না। মজা পেয়েছো? আমিও দেখি তুমি কত দূর যেতে পারো, কত দরজায় দরজায় তুমি ঘুরতে পারো। নিয়ে যাবে বৌমা, আমাকে নিয়ে যাবে ওই বড় পুলিশের কাছে। সেইখানে গিয়ে আমি দরবার করব। তোমার এত বড় কীর্তি তার কি করে মূলে নষ্ট করতে হয় সে আমার জানা আছে, তার সব করবো আমি। কিন্তু মা, আমার সঙ্গে তো চ্যালেঞ্জ লড়ে লাভ নেই। চ্যালেঞ্জ? তুমি ঠিকই বলেছো প্রতীক্ষা, তোমার মতো মেয়ের সঙ্গেই কিন্তু চ্যালেঞ্জটা লড়া যায়। একটা সময় জানো তো, আমি তোমাদের কথায় খুব প্রভাবিত হয়েছি। প্রভাবিত হয়ে আমার জীবনে অনেক অন্যায় কাজ করেছি, অনেক অসৎ কাজ আমি করেছি। শিমুলকে আমি সেই সময় আমার কাছে আসতে দিইনি, ওকে দূরে সরিয়ে দিয়েছি আমার জীবন থেকে। অনেক অন্যায়, অনেক অত্যাচার আমি করেছি ওকে। সেই জীবনটা কিন্তু আমার মনে আছে প্রতীক্ষা। আর আজকে দেখো, এই শিমুল আমার জীবনটা আমূল পাল্টে দিয়েছে। এত কিছুর পরে ও আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি আজকে ভালো আর মন্দের তফাৎটা বুঝতে শিখেছি। সেই জীবন আর এই জীবন, এই দুয়ের তফাৎ কিন্তু আমি নিজের চোখে দেখেছি প্রতীক্ষা। সেই জন্য আজকে যখন আমার জীবনে এই সুযোগটা এসেছে, এই সুযোগ আমি হাতছাড়া করব না। তোমার মতো একটা নিকৃষ্ট মানুষের জন্য তো একেবারেই নয়। এবং আর একটা কথা আমি তোমায় বলে দিচ্ছি প্রতীক্ষা, তুমি মন দিয়ে শুনে নাও। আমি নিজে যেমন নিজেকে সংশোধন করেছি, অন্ধকার থেকে আলোর দিকে এসেছি, আমি কিন্তু একইভাবে আমার ভাইকেও অন্ধকার জীবন থেকে আলোর দিকে নিয়ে আসবো। তার জন্য আমি যত দূর যেতে হয় যাব। শোনো প্রতীক্ষা, জীবনে তো অনেক পাপ করেছো, আর পাপ না কখনো ঢাকা থাকে না। এই যে তোমার পাপের মুখোশটা, সেটা কিন্তু খুলে গেছে। আর একটা কথা বলি, অনেক তো হয়েছে, অনেক সহ্য করেছি। আমি কিন্তু কোনোদিনও ভাবিনি তোমার ক্ষতি করব, কিন্তু আজ আমি শপথ নিচ্ছি, আমি তোমাকে এ বাড়িতে টিকতে দেব না। হ্যাঁ প্রতীক্ষা, কান খুলে শুনে রাখো, এ বাড়িতে আমি তোমায় টিকতে দেব না। কারণ তুমি যদি এ বাড়িতে টেকো না, এই সংসারটা টিকবে না। কারণ এই সংসারে তুমি কাউকে ভালোবাসো না। কাউকে যদি ভালোবাসতে তাহলে আমি বুঝতাম। তুমি নিজের হাজবেন্ডকেই ভালোবাসো না। তুমি যদি পলাশকে সত্যি সত্যি ভালোবাসতে না, তাহলে হয়তো পলাশের এই দিনটা আসতো না। যত পাপ কাজ করেছো, সেই পাপ কাজে তুমি সাথ দিয়েছো। কই কখনো তো ওকে বলনি যে না এসব তুমি করো না? বলেছো? কোনো দিনও বলনি।
তাই আমি তোমাকে বলছি প্রতীক্ষা অনেক হয়েছে, আর না। তুমি জানো তো আমি কি করতে পারি, আশা করছি তুমি জানো। তাই তোমাকে পরিষ্কার করে বলছি, আমার সাথে চ্যালেঞ্জ করো না, কোনো সুবিধে হবে না। হ্যাঁ হ্যাঁ জানি তো, তোমার এখন অনেক বড় বড় মাথা আছে পাশে। সেটা যদি জেনেই থাকো তাহলে না সংযত হও। এটা না আমার কাছে আশীর্বাদ। হ্যাঁ, অনেক মাথারাই আমার সঙ্গে আছে, আমার পাশে আছে, আর তারা যদি চায় তোমার মতো পাপিকে 2 আঙুলে টিপে মেরে ফেলতে পারে। তাই বলছি সাবধান, আমার সাথে চ্যালেঞ্জ নিও না। লড়াইটা কিন্তু শুরু হয়ে গেল প্রতীক্ষা। ঠিক হয়েছে, বেশ হয়েছে। এই যে বল, এই বাড়িটাকে ওকে দূর করে যেত, একদম দূর করে দেয় ওকে এই বাড়িটাকে। যবে থেকে লোকে যাই বাড়িতে পা রেখেছে তবে নাকি সবাইকে জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে এই মেয়েটা। রাক্ষসী একটা রাক্ষসী। আমার ছোট ভাই জীবনটা শেষ করেছে, আমার বড় ভাইটাকে মারার চেষ্টা করেছে, আমার জীবনকে মারার চেষ্টা করেছে, আমার মা ভাইটাকে মিশিয়ে দিয়েছে, মন মিশিয়ে দিয়েছে, সবাইকে জ্বালিয়ে পুরো শেষ করে দিচ্ছে। এখন আমার বটাকেও ও চিন্তা করতে যাচ্ছে, আমার বটাও বিনা চিকিৎসা মরে যায়। ওকে ক্ষমা করবো আমি, ক্ষমা করবো ওকে, কোনোদিন ক্ষমা করবো না আমি ওকে, কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন ভালো হবে না তোর। অনেক টাকা সুযোগ দিতে সবাই, অনেক সুযোগ দিয়েছে। এক তুমি আমার ভালো মানুষ বউটাকে লাগিয়েছে তো, খেপেছো তুমি ওকে। এবার দেখো তোমার কি দশা হয়, দাঁড়াও। ভালো মানুষ খেপা নাকি যারা তুমি এবার বুঝবে। দূর দূর করে তোমাকে বাঁচে খেতে হবে। তুমি দেখো তোমাকে কি অবস্থা তোমার কপালে, তুমি দেখো খালি, তুমি দেখো। বলছিলাম কি, আপনার মনে আছে তো বোধহয় বলুন। আমার ছেলে মেয়েদের বিয়ের সময় কিন্তু এখান থেকে কিছু কিছু গয়না নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, সেই সমস্ত গয়নাও এনেছি। দেখুন আসলে কি বলুন তো, আমাদের কালে আমাদের বাপের বাড়ি থেকে যে সমস্ত গয়না দিয়েছিল না, সেগুলো ভারী ভারী সোনার গয়না। এই কালের গয়না তো ওরকম নয়, যেমন আপনার দোকানেরও কিছু কিছু গয়না আছে, আমি সব এনেছি। হ্যাঁ ঠিক আছে। আমার বৌমার গয়না, আমার গয়না, দেখে নিন। আচ্ছা আপনারা এত গয়না বন্ধক দিচ্ছেন কেন? কি ব্যাপার, বাড়িতে কি হয়েছে? আর বলবেন না, আমার জামাইটার ভারী অসুখ, তার চিকিৎসার জন্য একেবারে জলের মতন পয়সা খরচ হয়ে যাচ্ছে। মানে আমি কিছু কুল কিনারা করতে পারছি না তো, তাই ভাবলাম এই সমস্ত গয়নাগাটি সোনা দানা রাখাই বিপদের দিনে বন্ধক দেওয়ার জন্য, সেই জন্যই নিয়ে এলুম আর কি। জামাই যখন ভালো হয়ে যাবে তখন এসে ছাড়িয়ে নেবো, কেমন? বলছি দেখুন, এই যে এখানে গয়নাগুলো রেখেছি, একটু দেখে বলুন না কত কি হতে পারে। ঠিক আছে, এইগুলো একটু ওজন করে দেখো তো কত আছে। কেন ধরো। তবে একটা কথা কিন্তু, এই সোনাগুলোই কিন্তু অনেক পানটান আছে, সেগুলো কিন্তু বাদ যাবে। আর আপনারা জানেন তো বন্ধকের হিসাব কিন্তু আলাদা। আপনারা যদি এই সোনাগুলো বিক্রি করেন তার একটা দাম পাবেন, আর যদি এগুলো বন্ধকই রাখেন তাহলে। আরে না না না, ও কি কথা, সোনা বিক্রি করতে যাবো কেন? আগে বন্ধক দিই, দেখি আপনি কি দাম বলেন, তারপরে বিক্রির কথা ভাবা যাবে। অত সহজে কি সোনা কেউ বিক্রি করে নাকি? মেয়েদের ক্ষেত্রে কি হয়, বেশি বয়সে বিপদে পড়লে সোনাই তো তখন কাজে দেয় না। দেখুন না, যদি সোনাগুলো না থাকতো আপনার দোকানে এসে দাঁড়াতে পারতুম না তো। ভবিষ্যতে আবার কোনোদিন যে বিপদে পড়বো না কে বলতে পারে, তখন তো এই সোনাই কাজে লাগবে। একবার বিক্রি করে দিলে তো সোনা আর নতুন করে গড়ানো যায় না। আর এখন যা সোনার দাম, বাপরে 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 বাপ, আমাদের পক্ষে কি ওর সোনা নতুন করে আর গড়ানো সম্ভব নয়। তাই জন্য বন্ধকি দেবো ঠিক করলাম। আপনি বলুন দেখি, বলুন কত দিতে পারবেন বলুন। কে ওজন করলি? আর ওজনটা কর। হ্যাঁ দাদা, ওজন করছি। আইসমন, আমার গয়নাগুলো দিয়ে দে না রে, আমার তো গয়না প্রতি কিছু লাগবে না। ওই গয়নাগুলো দিলে না এটা বেশি টাকা পাওয়া যাবে। কি বলছিস বল? পুতুল দি, আমরা তো আছি, তোমাকে কে ভাবতে বলেছে বলো তো, আমরা দেখে নিচ্ছি, তুমি চুপ করো না। সে তো দেখ, কিন্তু আমি বলছি যে সেই গয়নাগুলো একটু বেশি টাকা পাওয়া যাবে, সেই টাকা হাসপাতালে দিয়ে দিলে স্যারকে ছেড়ে দেবে। আর যদি না টাকা দিতে হয়, যদি না ছাড়ে স্যারকে, কি হবে তখন? দাঁড়াও না, দেখি না কি হয়, গিয়ে হসপিটালে দরবার করব, যদি ওরা একটু দয়া ধর্ম করে,
জানো তো মা, ওই যে সুচরিতাদির বন্ধু আছে না, যিনি টাকা দিয়েছিলেন, ওনার কাছে টাকার কথা বলা হয়েছে। উনি আসলে একটু বাইরে গেছেন, তাই 2-3 দিন সময় লাগবে টাকা দিতে। 2-3 দিনের ব্যাপার তো, দেখা যাক কি হয়। বৌমা, হুম, তুমি বলছো বটে 2-3 দিনের ব্যাপার, কিন্তু 2-3 দিনের ব্যাপার হলে তো জামাইকে আরো 2-3 দিন সেখানে রেখে দেবে না? তার মানে ওই 2-3 দিনের টাকাও আবার তারা নেবে। কি করবো বলো তো মা, এছাড়া তো কোনো উপায়ও নেই, কোনো রাস্তাই তো নেই। এই জন্যই তো চাইছিলাম যাতে বাড়িটা বন্ধক দিতে পারি, কিন্তু সেটাও তো হলো না। না, আর কি করবো বলো তো? 2-3 দিনের যদি বেড ভাড়া দিতে হয় দেবো, এছাড়া তো কোনো রাস্তা নেই। কি করি আর, কোনো অপশনও তো খুঁজে পাচ্ছি না। তুমি যে বললে ওই যে কি দরবার টরবার করবে, তো তাই দিয়ে কখনো হতে পারে, কখনো হয়? চেষ্টা তো করি মা, দরকার হলে লিখিত দিয়ে আসবো যে 2-3 দিনের মধ্যে টাকা দিয়ে দেবো, সাইন করে আসবো। এটা বললে যদি পেশেন্টকে ছেড়ে দেয়? কোনোদিনও হয় তাই? কখনো ছাড়ে নাকি? দেখি না কি হয়, দেখা যাক। দাদা বলুন কি হ্যাঁ। হলো? এই যে আপনাদের মোট দাঁড়ালো 12 ভরি। এই 12 ভরি সোনার ওপরে আপনাদের বন্ধকি টাকার হিসাব করা হবে। আর জানেন তো, বন্ধকিতে কিন্তু পুরোপুরি টাকা দেওয়া হয় না, একটা % দেওয়া হয়। তা দাদা আপনার হিসেবে কি হয় সেটা যদি একটু বলেন, একটু বাড়িয়ে দেবেন। না না, বাড়িয়ে দিয়ে তো আমার কোনো লাভ নেই। আমি তো ব্যবসা করতে বসেছি নাকি? বুঝতে পারছি আপনারা বিপদে পড়ে এখানে এসেছেন, কিন্তু কি বলুন তো, সবাই বিপদে পড়েই আমার কাছে আসে। আচ্ছা ঠিক আছে, আপনার হিসেবে কি হচ্ছে সেটা তো বলুন। কত আর হবে, বড় জোর 3 লাখ হবে। মাত্র 3 লাখ টাকা? এখন সোনার দাম কত করে বলুন তো? কি মুশকিল, নতুন সোনা তো কোনো হিসাব হচ্ছে না। আপনি শুধু শুধু এই কথাগুলো বলছেন। আর তাছাড়া আমি কি নতুন সোনা নিচ্ছি না তো, আমি তো পুরনো সোনা পাচ্ছি। আর তাছাড়া এই সোনাগুলো তো একদম মানে পুরো ফনফনে পাতলা, আর এগুলো তো মানে পুরো পানে ভর্তি। এতে কোনো ভালো সোনাও নেই, আর যেটুকু সোনা আছে সোনার কোয়ালিটি একদমই ভালো। সেই তো, যে একটু আগে আপনি বললেন না ব্যবসা করতে বসেছেন, ঠিকই তো। আপনাদের ব্যবসা, আপনারা তো এরকম বলবেনই যে পিনপিনে গয়না, পাতলা গয়না, সোনা ভালো নয়। আমরাও তো কোনো না কোনো দোকান থেকে এই সমস্ত কিনেছি। তা আমরা যাদের কাছে কিনেছি তারা সবসময় বলেছে সোনা ভালো। তার জন্য যা দাম তারা আমাদের কাছে চেয়েছে, আমাদের তো তাই দিতে হয়েছে। ফলে আমরা জানি গয়না ভালো। এই দেখুন না, আপনাকে বললুম না, আপনার দোকান থেকে আমার ছেলে মেয়ের বিয়ের সময় গয়নাগুলো যে কিনেছিলাম, সেই গয়নাও তো আছে এর মধ্যে। আপনি যদি বলেন সে সমস্ত গয়না ফিনফিনে গয়না, তাহলে কি করে হয় বলুন? আর একটা কথা বলি, এখানে যা গয়না আছে না, কিছু কিছু আমার মায়ের পুরনো গয়নাও আছে। মায়ের পুরনো গয়না মানে বুঝতেই পাচ্ছেন, আমার বিয়ের সময় পালিশ করে দিয়েছিল, তাই সেই গয়নাগুলো ফিনফিনে কথা কিন্তু বলতে পারবেন না। পুরনো গয়না বুঝতেই পাচ্ছেন, সব গয়না কিন্তু খারাপ না। দেখুন, ব্যবসাটা তো আমি করছি, আপনারা আমার দোকানে এসেছেন, তাই তো? আমার পক্ষে কিন্তু এর বেশি একটু বাড়ানো সম্ভব নয়। মানে ম্যাক্সিমাম 3 লাখ টাকা করে দিচ্ছি। হ্যাঁ, তার বেশি কিন্তু আমি একটা পয়সাও দিতে পারবো। ও মা, এটা বলছে বড় জোর 3 লাখ দিতে পারেন, তাতে আমাদের কিছু হবে? কি করে হয় বলো তো মা? বাইরে থেকে 11 লাখ টাকা জোগাড় করতে পেরেছি, আর স্কুল থেকে 2 লাখ টাকা পেয়েছি। 11 আর 2 এ 13, আর এইদিকে পুতুল দিয়ে গান গিয়ে ওই 1 লাখ টাকার একটু বেশি আর কি জোগাড় করেছে। এখন হসপিটালে কত বিল হবে, কি হবে কিছুই তো বুঝতে পারছি না, অনেক টাকার ব্যাপার। সুচরিতাদির বন্ধু টাকা দেবে বলেছে, কিন্তু উনিও তো বাইরে গেছেন। যবে ফিরবে তবে টাকা পাবো, তার আগে তো কিছুই পাবো না। তাহলে একটা কাজ করতে পারি আমরা, পুতুলের শ্বশুরবাড়িতে গিয়ে কথা বলতে হবে। দেখো, সত্যি তো সমস্ত দায়িত্ব তো আমাদের একার নয় গো বৌমা। মা ও শ্বশুর বাড়ি গিয়ে কথা বলবে, এখন তারা যদি বলে তাদের কাছে টাকা নেই, তখন কি করবে? আরে টাকা নেই বললে তো হবে না, নিজের ভাই তো, দায়িত্ব তো নিতে হবে খানিকতে। শিমুল, আমাকে স্যার বলেছিল না যে স্যারের ব্যাংকের টাকা আছে, আর ওই চেকবুক বাড়িতে আছে না, ওই বইটা নিয়ে এসে টাকা তুললে হয়ে যাবে। স্যারকে দিয়ে সই করালে। পুতুল দি, এখন তোমাদের বাড়িতে গিয়ে চেক বই কোথায় আছে, কোথায় রাখা কিছুই তো জানি না, আর এইভাবে গিয়ে চেক বই নিয়ে আসা উচিত হবে বলো তো? ও কি কথা বৌমা, উচিত হবে না উচিত হবে না এই করে করে তো অনেকদিন হলো। কি উচিত হবে না? তুমি এক কাজ করে দেখি, তাদের সঙ্গে কথা বলো, তাদেরকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে টুজিয়ে বলো। ওই দাদাটার সঙ্গে কথা বলো, হ্যাঁ তাকেই বলো বুঝিয়ে টুজিয়ে যে আমরা এরকম আতান্তরে পড়েছি, তো সেই যেন চেক বইটা তোমাকে দিয়ে যায়। আচ্ছা ধরো দিল, কিন্তু তাদের কাছে অতটা টাকা আছে কিনা সেটাই বা জানবো কি করে? হসপিটালে কি বিল হবে সেই টাকা ওদের কাছেও আছে কিনা সেটা তো জানি না মা।
সেই তো কি আতান্তরে পড়লুম বলো দেখি। হ্যাঁ বলি কি আর একটু বাড়ানো যায় না? কি বলি বলুন তো? ঠিক আছে, এত করে বলছেন, আমি আরো 50,000 টাকা বাড়িয়ে দিচ্ছি। বলছি শুনুন না, ওটা 1 লাখ টাকা করা যায় না? হ্যাঁ না বৌমা, তা হবে না। যেটা হবার নয় সেটা কিছুতেই হবে না। আচ্ছা, আপনারা চা খাবেন? আরে দৌড় চা খাবেন? চা খাওয়ার মেজাজ মাথা এখন নেই গো। হাসপাতালে যেতে হবে বুঝলেন না, অনেকগুলো টাকার দরকার। সেই টাকা নিয়ে গেলে তবে তার আমার জামাইকে ছাড়বে। বলি কি একটু বাড়িয়ে দিন, দেখুন কত দিনের চেনা জানা, কত দিনের সম্পর্ক না আমাদের। এইটুকু সাহায্য তো করতেই পারেন না? কতখানি বিপদে পড়লে বাড়ির মেয়েরা নিজেদের গায়ের গয়না তাই নিয়ে বন্দুক দিতে আসে, বোঝেন? কতখানি বিপদে পড়লে বাড়ির মেয়ে বউরা লাজ লজ্জা সব ছেড়ে সোনার দোকানে এসে এইভাবে বিক্রি পানা করে, বোঝেন না? আপনিও তো গেরস্ত মানুষ। মাসিমা, আমার কিছু করার নেই, আমার কিচ্ছু করার নেই। আপনি পারবেন, ঠিক পারবেন। করে দিন না 1 লাখ টাকা, খুব উপকার হয়। দেখুন না। কি বলি বলুন তো, আমার কোনো লাভ থাকবে না। ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন, আমি আরো 50,000 বাড়িয়ে দিলাম। আমি পুরোপুরি 4 লাখ টাকা দেবো। কিন্তু এই ওইটা লিখে রাখ, আর ওই 4 লাখ টাকা লিখে রাখ, 12 ভরি সোনা ওইটা লেখ। আর একটা কথা, মাসে মাসে সুদটা কিন্তু দিয়ে যেতে হবে, জানেন তো? আমি কাগজে লিখে দিচ্ছি আপনাদের মাসে কত কত সুদ দিতে হবে। ঠিক আছে? ঠিক আছে। বৌমা, মাসে মাসে কতগুলো টাকা করে সুদ দিতে হবে সেটা আমরা দেবো কোত্থেকে? পারবে তো? পারবো মা, আমি তো স্কুলে কাজ করি, ঠিক দিয়ে দিতে পারবো। হ্যাঁ, আমি একটা কথা বলি মা। শিমুল, তুই তো চিন্তা করিস না। হ্যাঁ, আমার ছেলে সুস্থ হলে সব টাকা শোধ করে দেবে। আমার ছেলে তো জানিসই, কারো টাকা না পছন্দ করবে না। আচ্ছা হয়েছে, চুপ করো দেখি। তুমি এখন সব জেনে বসে আছো একেবারে, না? কে কত টাকা পারবে দিতে, কে পারবে নে, পুরি কোথা থেকে দেবে? মানুষটা বিছানায় পড়ে আছে, সেরে সুরে উঠবে, সময় লাগবে, তারপরে সে কাজে যোগ দেবে, তারপর তো সে টাকা রোজগার করে দেবে। সব কথা পটর পটর করো নেই। মা আশ্চর্য মানুষ। ছাড়ো না মা, পুতুল দিকে কেন বলছো বলো তো? আরে ক টাকা রোজগার করেছে সে এখন পর্যন্ত? এই তো বয়স, এখন তাকে সে এসে টাকা দেবে, সে এসে টাকা দেবে বললি হয়? ও বেচারিও তো চেষ্টা করছে ওর স্বামীর জন্য। ও আর কি করবে বলো তো? ও তো ওর মতো করে দেখছে। হসপিটালে এখনো যে কত টাকা বিল হবে সেটাই তো বুঝতে পারছি না। কত টাকা বাকি আছে, কোথা থেকে যে কি করব কিছুই বুঝতে পারছি না। এই যে হ্যাঁ, আপনাদের প্রতি মাসে কত করে দিতে হবে, আপনাদের কতটা সোনা জমা থাকলো এবং কি হারে সুদ দিচ্ছেন, সব কিছু এখানে লিখে দিয়েছি। এই নিন। আর একটা কথা, এখন আমার কাছে অতগুলো টাকা একসাথে কিন্তু নেই। কি কথা? আমি কিছুটা টাকা এখন দিচ্ছি, আর বাকিটা কালকে দিয়ে দেবো, কেমন? না দাদা, এরকম বলে হবে না। বুঝতে পারছেন তো, হসপিটালে টাকা দিতে হবে। বিপদে পড়েই তো আপনার কাছে এসেছি দাদা। আজকে পুরো টাকাটাই দিতে হবে, না হলে কিন্তু হসপিটালে আমরা পেমেন্ট করতে পারবো না। প্লিজ দাদা একটু দেখুন। কি যে মুশকিলে ফেললেন না। আচ্ছা দাঁড়ান, দেখছি। হ্যাঁ দেখুন দেখুন। এই নিন, এখানে কিন্তু পুরো টাকাটাই আছে, গুনে নেবেন দয়া করে, কেমন? থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। দেখি পুতুল দি একটু সরো। দেখো তো মা, ভালো করে গুনে নাও। জানলে বৌমা, অনেক স্মৃতি মনে পড়ে যায়। এই যে টাকাগুলো গুনছো, যে সমস্ত গয়নার বিনিময়ে, তোমার আমার বাবার দেওয়া গয়না, মায়ের দেওয়া গয়না, যাকে বলি কি, আমাদের পক্ষে যত তাড়াতাড়ি সম্ভব আমরা টাকা পয়সা দিয়ে সমস্ত গয়না ছাড়িয়ে নেব, কেমন? ঘরের লক্ষ্মী আমার বৌমা, তার গয়নাও বন্ধক রাখলেন। করতে নেই লক্ষ্মী কুপিত হন, একটু যত্ন করে রাখবেন। হ্যাঁ, সাদের গয়না তো আমাদের, একটু যত্ন করে রাখবেন। নিয়ে যাবো তাড়াতাড়ি। আরে আপনাদের গহনা আপনাদেরই থাকবে, কিচ্ছু হবে না। তবে একটা কথা বলি, এই গহনা কিন্তু আপনাকে নির্দিষ্ট টাইমের মধ্যে ছাড়িয়ে নিতে হবে। আর যদি সেটা না পারেন, তাহলে কিন্তু গহনাগুলো তামাদি হয়ে যাবে, তার মানে আমার হয়ে যাবে। আরে বাপু, বললুম তো সময় মতন এসে সব টাকা দিয়ে গয়না নিয়ে যাব। হ্যাঁ, যতদিন ছাড়াতে না পারছেন ততদিন কিন্তু মাসে মাসে সুদগুলো দিয়ে যাবেন মনে করে। মা চলো। দাদা, আপনার তো সব কথাই শুনেছি।
আপনি যা যা শর্ত দিয়েছেন সেই শর্ত অনুযায়ী আপনাকে গয়নাগুলো দিয়ে গেছি। আপনি সুদের জন্য ভাববেন না, ঠিক সময় আপনাকে টাকাগুলো দিয়ে যাব। আর জানেন তো এই গয়নাগুলো আমাদের খুব ভালোবাসার, আর এই গয়নাগুলোর মধ্যে আমাদের অনেক কাছের মানুষের স্মৃতি আছে। হ্যাঁ, ভবিষ্যতে হয়তো দরকার পড়লে আমরা গয়না গড়াতে পারবো, কিন্তু এই মানুষের স্মৃতি সেগুলো তার ফিরে আসবে না। তাই এই গয়নাগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা ছাড়িয়ে নিয়ে যাব। আপনি ভাববেন না, নিজেদের গরজেই ছাড়িয়ে নিয়ে যাব। আসি, ধন্যবাদ। আমরা তীর্থ চ্যাটার্জি বাড়ির লোক। আপনাদের এখান থেকে ফোন এসেছিল যে আপনারা পেশেন্টকে ডিসচার্জ করে দেবেন। বলা হয়েছিল যে পেশেন্ট নাকি এখন একটু বেটার আছে, তাই বাকি টেক কেয়ার আমরা বাড়িতে নিয়ে গিয়ে করব। আজকে ডিসচার্জ করে দেবেন তো? শুনছেন, বলছিলাম যে আমরা অনেক দূর থেকে গাড়ি ভাড়া করে এসেছি তো, আমার জামাইকে মানে ওই আপনাদের পেশেন্টকে পুরো রাস্তাটাই তো গাড়ি করে নিয়ে যেতে হবে, তো আজকে আপনারা ছাড়বেন তো? বলছিলাম কি যে আমি একটুখানি দেখে আসি একটু স্যারকে, ও সব ঠিকঠাক হয়েছে কিনা। দাঁড়াও, ছেড়ে দিলে। বলছি আমাদের সব গোছগাছ করা আছে, আপনারা চাইলে আজকে পেশেন্টকে নিয়ে যেতে পারেন। তা না হলে শুধু শুধু চার্জ বাড়বে। বেড রেন্ট তো আছেই, তাছাড়া মিনিমাম যে খরচাগুলো সেগুলোও লাগবে। না না, আমরা আজই নিয়ে যেতে চাই, আমরা রেডি হয়ে এসেছি। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, যা ডিউ আছে সেগুলো ক্লিয়ার করে দিন, আমি বিলটা রেডি করে দিচ্ছি। বলছি একটা না কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বলুন। বলছি আপনারা তো অনেকগুলো টাকাই চার্জ করেছেন, তার মধ্যে থেকে না কিছু সামান্য টাকা, খুবই সামান্য 7 লাখ টাকা মতো আমরা অ্যারেঞ্জ করতে পারিনি। 3 দিনের মধ্যে আমরা টাকাটা দিয়ে যাব। তার জন্য কি করতে হবে আমাদেরকে বলুন, আমরা করে দেব। যেখানে যা লিখতে হবে, সাইন করতে হবে, সব করে দেব। একটু দেখুন না প্লিজ, কি করা যায়। হসপিটালে তো এরকম নিয়ম হয় না ম্যাম, আপনাকে পুরো ডিউটা ক্লিয়ার করেই পেশেন্টকে নিয়ে যেতে হবে। আর আপনাদের বিল হয়েছে 25 লক্ষ টাকা। কি বলছেন বলুন তো? এই কদিনে 25 লাখ টাকা? দেখুন, আপনার এই কদিনে যেটা চার্জ করছেন সেটা কিন্তু অস্বাভাবিক। একজন সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে এতগুলো টাকা দেওয়া কি করে সম্ভব? সেটা তো আমাদের জানার কথা নয়, আপনারা সব জেনেই এখানে ভর্তি করেছেন। আপনাদেরকে পুরোটা ক্লিয়ার করতে হবে, তারপরে পেশেন্টকে নিয়ে যেতে পারবেন, নয়তো আমরা ছাড়তে পারবো না।